বন্ধুরা, আগে আপনাদের পাহাড়তলি কবিল্লধাম সৃষ্টির ইতিহাস শুনিয়েছি। আজ শোনাব যাদবপুর কবিল্লধাম সৃষ্টির ইতিহাস। শ্রীগুরুর শ্রীচরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সকল ভক্তবৃন্দকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভীষণ আকার ধারণ করেছে। কলকাতা, চট্টগ্রাম প্রভৃতি শহরে বিমান আক্রমণ হচ্ছে, বোমা পড়ছে। এই সময় শ্রীযুক্ত মাধব মজুমদার মশাইকে বদলি করা হলো চট্টগ্রামে। তিনি লিখেছেন, ঠাকুর সেই সময় আমাদের প্রাণে সাহস দেওয়ার জন্য মনে হয় চট্টগ্রামে গেলেন এবং পোস্ট অফিসের দ্বিতলে আমার সরকারি বাসভবনে অবস্থান করিলেন। সেই সময় সাইরেন বাজিলেই আমাদের ট্রেঞ্জে যাইয়া আশ্রয় নেওয়ার নির্দেশ ছিল। একদিন এই প্রকার সাইরেন বাজিয়াছে। সকলকে পাঠাইয়া ঠাকুরকেও ট্রেঞ্জে যাইবার জন্য নিবেদন করিলাম। তিনি বলিলেন, এই আদেশ আপনাদের জন্য, আমার জন্য না। আপনারা যান। আমার মাথায় বজ্র পড়িবে, সেই বজ্র আজও তৈয়ারি হয় নাই। বোমা এখানে পড়িবে না, দু একটা এদিক সেদিকে পড়িবে। যাহারা সত্যকে ধরিয়া সত্যনারায়ণের আশ্রয়ে থাকিবে, তাহাদের কিছুই হইবে না। সেদিন ৩-৪টি বোমা পড়েছিল, তবে ওই বাড়ির সীমানার অনেক দূরে। নানা সময়ে ইংরেজ সরকারের গুপ্তচরদের সন্দিষ্টি থেকে রামঠাকুর ও তার আশ্রিতদের অনেকেই অব্যাহতি পাননি। এই সমস্ত ঘটনা প্রবাহের বেশ কিছুদিন আগে থেকেই রামঠাকুর ভক্তদের বলতে শুরু করলেন, আমার সময় খুব খারাপ। গঙ্গার কাছে একটু নিরিবিলিতে থাকার বাসনা জানাতেন ভক্তদের। চাইতেন মাথা গোঁজার মতো সামান্য আশ্রয়ের খোঁজ। ভক্তরা নিরিবিলিতে থাকার জন্য অনেক জমি ও বাড়ির খোঁজ দিলেন ঠাকুরকে। কিন্তু ওই সমস্ত কোনো জমি ঠাকুর পছন্দ করেননি। রামঠাকুরের পরম ভক্ত ডাক্তার ক্ষিতিভূষণ সেনগুপ্ত মশাইয়ের যাদবপুর অঞ্চলে প্রায় ৪-৫ কাঠার মতো জমি ছিল। তিনি এই জমিটি দিতে পারেন বলে জানালেন এবং একদিন ঠাকুরকে নিয়ে গেলেন দেখাতে। জমিটি রামঠাকুরের পছন্দ হলো। ক্ষিতিভূষণ বাবু ওই জমিতে মাথা গোঁজার মতো একটি ছোট বাড়ি করে দেবার প্রার্থনা বিনীতভাবে ঠাকুরকে জানান। প্রার্থনাও মঞ্জুর হলো। এই ছোট বাড়িটি কেমন হবে সেই নির্দেশও দিয়েছিলেন তিনি ক্ষিতিভূষণ বাবুকে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সাথে স্বর্গত ক্ষিতিভূষণ সেন মশাইয়ের কী কথা হয়েছিল তা শুনিয়েছেন জয় গুরু শ্রীরাম গ্রন্থে শ্রীযুক্ত অজিত কুমার সেন। ইংরেজি 1940 সাল হবে। শ্রী শ্রী ঠাকুর তখন কলকাতার একটি বাড়িতে আছেন। একদিন বাবা শ্রী শ্রী ঠাকুরের সামনে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে হঠাৎ বাবাকে বললেন, আমার মাথা গুঁজবার একটা জায়গা নাই। একথা শুনে বাবা বললেন, সে কি কথা? আমার তো যাদবপুরে একখানা জমি আছে। আপনার পছন্দ হইলে সেখানে আপনার জন্য একখানা বাড়ি করিয়া দিই। শ্রী শ্রী দয়াল ঠাকুর রাজি হওয়াতে একটা দিন ঠিক করে বাবা শ্রী শ্রী ঠাকুরকে জমি দেখাতে নিয়ে এলেন। যেখানে নাট মন্দিরে বর্তমানে তুলসী মঞ্চ নির্মিত হয়েছে, সেখানেই শ্রী শ্রী দয়াল ঠাকুরের শুভ পদার্পণ হয়েছিল। সেই জমি শ্রী শ্রী ঠাকুরের পছন্দ হওয়াতে বাবা যার পরনায় আনন্দিত হলেন।
কিন্তু তখন শ্রী শ্রী ঠাকুর একটা কথা বললেন, আমার সঙ্গে রাহু আছে, তাই আমার ক্ষতি তো সে করছেই, আমাকে যে আশ্রয় দেবে তারও ক্ষতি করবে। এটা হলো ভক্তের পরীক্ষা। ভক্তকে ভগবান কতভাবেই না পরীক্ষা করেন। শ্রী শ্রী দয়াল ঠাকুরের সেই কথা শুনে বাবা হাসলেন মাত্র। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, এই জমিতে দোতলা বাড়ি হবে, নিচে একখানা ঘর, উপরে একখানা ঘর থাকবে। উপরের সেই ঘর ঘিরে বারান্দা থাকবে, যাতে আমি হাঁটাচলা করতে পারি। আরও বললেন, একতলা থেকে দোতলা যাবার সিঁড়িখানা এমনভাবে হবে একজনের বেশি ওঠানামা করতে না পারে। শ্রী শ্রী দয়াল ঠাকুর দোতলায় থাকবেন, আর যখন উনি ঘণ্টা বাজাবেন তখন নিচে থেকে লোক যাবে। যেখানে উনি দাঁড়িয়ে সব নির্দেশ দিচ্ছিলেন সেখানে শ্রী শ্রী সত্যনারায়ণ পীঠ করতে বললেন, আর বললেন, প্ল্যানটা হয়ে গেলে আগে আমাকে দেখাবেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বাবা দেখা করলে শ্রী শ্রী ঠাকুর সব শুনে আনন্দ সহকারে পঞ্জিকা দেখে একটা দিন ধার্য করলেন গৃহপ্রবেশের জন্য, এবং সেই দিনটি হল 13ই ফাল্গুন, বাংলা 1348 সনে। শ্রী শ্রী ঠাকুর সেদিন কুঞ্জলাল মজুমদারের বাড়িতে ছিলেন। বাবা সেদিন কয়েকজন প্রবীণ ভক্তদের নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে আনতে গেলেন। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যাবার কথা বলে অনুরোধ করাতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তো যাবো না। তখন বাবা বললেন, সে কি কথা, আপনার কথা মতো আপনার পছন্দ মতো জমিতে আপনার নির্দেশ মতো প্ল্যান করে দেখিয়ে বাড়ি বানানো হলো, আবার আপনি গৃহপ্রবেশের দিন ঠিক করে দিলেন, আর এখন বলছেন যাবেন না। এই বলে বাবার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। বাবাকে শ্রী শ্রী ঠাকুর সান্ত্বনা দিয়ে বললেন, আপনি দুঃখ কইরেন না, আমার জুতাখানা নিয়া গিয়া গৃহপ্রবেশ করেন, আর আমি সেইখানেই থাকুম এই বিশ্বাস রাইখেন। এবং এটা খুবই জোরের সঙ্গে বললেন যে আমি সেইখানেই থাকুম এই বিশ্বাস রাইখেন। বাবা সেই পাদুকা একটা থালার মধ্যে বসিয়ে মাথায় নিয়ে শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে প্রবীণ ভক্তদের সঙ্গে সেই গৃহেতে প্রবেশ করলেন। ভক্তদের মধ্যে ডক্টর JM দাশগুপ্ত, ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ চক্রবর্তী, উপেন সাহা, শুভময় দত্ত, লোকেশচন্দ্র চক্রবর্তী প্রমুখ প্রবীণ ভক্ত। সেই শ্রী পাদুকা আসনে বসিয়ে পুজো হলো। পুজো করলেন স্বয়ং দ্বিতীয় মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। শ্রী পাদুকাই হলো শ্রী বিগ্রহ। এই হলো অধুনা শ্রী শ্রী কবিল্লধাম যাদবপুরের পূর্ব ইতিহাস। এমনিভাবে 1942 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি, বাংলা 1348 সনের 13ই ফাল্গুন, কলকাতার যাদবপুর অঞ্চলে রাম ঠাকুরের ইচ্ছায় এবং তার পরিকল্পিত নকশায় প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী কবিল্লধাম পাহাড়তলি, চট্টগ্রামের সমতুল্য বা শাখা শ্রী শ্রী কবিল্লধাম যাদবপুর। শ্রী শ্রী ঠাকুরের আদেশে শ্রীযুক্ত লোকেশচন্দ্র চক্রবর্তী মশাইও ছিলেন এই ধামের অন্যতম তত্ত্বাবধায়ক ও উপদেষ্টা। আশ্চর্যের ঘটনা, এই ধাম প্রতিষ্ঠার কিছুদিন আগে রাম ঠাকুরের অনুমতিতে শ্রীযুক্ত লোকেশচন্দ্র চক্রবর্তী মশাই শ্রী শ্রী কবিল্লধাম যাদবপুরের খুব কাছেই বাড়ি করে বসবাস করার জন্য জমি কিনেছিলেন। তিনি আমৃত্যু এই ধামের তত্ত্বাবধান করে গিয়েছেন। ভক্তরা ভেবেছিলেন ঠাকুর শ্রীদেহে এই ধামে নিরিবিলিতে বসবাস করবেন।
রাম ঠাকুর এক রাত্রের জন্য এখানে বাস করেননি, তবে তার পাদুকা বিগ্রহস্বরূপ সকাল, দুপুর ও সন্ধ্যায় এই ধামে প্রতিদিন পূজিত হয়। অগণিত ভক্তের বিশ্বাস, রাম ঠাকুর শ্রীদেহে বাস না করলেও তার প্রাণ এই ধামে সদা বিরাজমান। 1942 খ্রিস্টাব্দে শ্রী শ্রী কবিল্লধাম যাদবপুর প্রতিষ্ঠার সময়ে এই অঞ্চলের আশেপাশে ছিল গুটিকয়েক বাড়ি আর বেশ কিছু জলাজমি। কোনো ভক্ত তখন ঠাকুরকে বলেছিলেন, বাবা, এত জায়গা থাকতে এই রকম একটা জায়গায় আশ্রম প্রতিষ্ঠা করলেন? উত্তরে ঠাকুর বলেছিলেন, এই জায়গা এই রকম থাকবে না, ইত্যাদি আরও অনেক কথা। শ্রী শ্রী কবিল্লধাম যাদবপুরের প্রতিষ্ঠার মাত্র 4-5 বছর পর 1946 কি 47 খ্রিস্টাব্দ থেকেই ভক্তরা ধীরে ধীরে অনুভব করতে পারলেন এত জায়গা থাকতে পাণ্ডব বর্জিত যাদবপুরের এই ভূখণ্ডে রাম ঠাকুর শ্রী শ্রী কবিল্লধাম পাহাড়তলি চট্টগ্রামের সমতুল্য বা শাখা শ্রী শ্রী কবিল্লধাম যাদবপুরের প্রতিষ্ঠা কেন করেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।